প্রথমবার ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনে একটি সুন্দর ট্যাগলাইন ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। আমি সেই ট্যাগলাইনের একটি ওয়ার্ড আপাতত মুছে ফেলতে চাচ্ছি। সেখানে বলার চেষ্টা করছি, মেক মুসলিম ওয়ার্ল্ড গ্রেট অ্যাগেইন। কথা বলছিলাম ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার 40 দিনের যুদ্ধ নিয়ে। বলা হচ্ছে আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, কিন্তু আমার কাছে এখানে একটি ভিন্ন মতামত রয়েছে। যুদ্ধ কখনো বিরতি হয় না, নতুন যুদ্ধ শুরু হওয়ার অপেক্ষায় রইলাম। সেই অপেক্ষা থেকেই নতুন আলোচনা শুরু করছি। এই যুদ্ধে কার কতটা লাভ, কার কতটা ক্ষতি হলো, যুদ্ধে কে জয়ী হলো, কে পরাজয় হইল, কার কোন অবস্থান রইল। তার আগে আমি একটি চমৎকার আলোচনা করতে চাই সাম্রাজ্যবাদ নিয়ে। পৃথিবী থেকে সাম্রাজ্যবাদ কখনোই কোনো কালেই চলে যায়নি, যাওয়ার সম্ভাবনা নেইও। নতুন ভাবে নতুন আঙ্গিকে বারবার সাম্রাজ্যবাদের উদ্ভব হবে এবং সেই সাম্রাজ্যবাদ আবার নতুন সাম্রাজ্যবাদকে আহ্বান জানাবে। আমরা জানি রোমান এম্পায়ারের কথা, আমরা জানি ব্রিটিশ এম্পায়ার, অটোমান এম্পায়ার, জার এম্পায়ার, মুঘল এম্পায়ার, জার্মান এম্পায়ার, আরো অনেক অনেক এম্পায়ারের কথা। বর্তমানে রয়েছে আমেরিকান এম্পায়ার। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোল্ড ওয়ার পর্যন্ত আমেরিকার একচ্ছত্র আধিপত্য না থাকলেও কোল্ড ওয়ার শেষ হওয়ার সাথে সাথেই এই পুরো পৃথিবীব্যাপী আমেরিকার একটি বিশাল একচ্ছত্র আধিপত্য সৃষ্টি হয়। সেই আধিপত্যের মধ্যে দিয়ে আমেরিকার বিশাল আকারের সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়। প্রতিটা সাম্রাজ্যবাদের একটি ক্ষয়িষ্ণুকাল শুরু হয়। আমরা যদি বলি অটোমান সাম্রাজ্য, ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার কাছে পরাজয়ের মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্যের ক্ষয়িষ্ণুকাল শুরু হয়েছিল। ঠিক সেই রকমই জারদের কথা বলতে পারি। ব্রিটিশ সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার পরেও অর্থনৈতিকভাবে প্রবল দুর্বল হয়ে যাওয়ার পরে তারও ক্ষয়িষ্ণুকাল শুরু হয়। সো প্রতিটা সাম্রাজ্যবাদেরই একটা না একটা সময় ক্ষয়িষ্ণুকালের শুরু হতেই হবে। আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধে আমেরিকার যেই নৈতিক পরাজয়, সেই নৈতিক পরাজয়ের মধ্যে দিয়ে একটি পুরাতন সাম্রাজ্যবাদ অর্থাৎ আমেরিকান সাম্রাজ্যবাদের ক্ষয়িষ্ণুকালের শুরু। জানি না এই সাম্রাজ্যবাদ কতকাল বা কতদিন টিকে থাকবে, তবে এইটুকু নিশ্চিতভাবে বলা যায় ক্ষয়িষ্ণুতা শুরু হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমেরিকার এই জায়গায় আসলে এই যুদ্ধে কতটা জয় হইল এবং কতটা পরাজয় হইল। তারপরে আমরা ইরানের কথা বলবো বা ইরান নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে আমেরিকা নৈতিকভাবে অবশ্যই অবশ্যই এই যুদ্ধে পরাজিত হয়েছে, তবে সার্বিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি আমেরিকা জয়ী হয়েছে। কিন্তু পার্সপেক্টিভটা যেহেতু এখানে ইরানের টিকে থাকার লড়াইয়ে যেহেতু ইরান টিকে গিয়েছে, তার মানে আমেরিকা নৈতিকভাবে পরাজিত হয়েছে। যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করলে আমেরিকা যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, এবং সৈন্য সংখ্যা যে খুব বেশি হারিয়েছে তাও নয়। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় যেই পরাজয় হয়েছে তার ক্ষয়িষ্ণুকাল, আমেরিকার সবচেয়ে বড় যেই পরাজয় হয়েছে পুরো বিশ্বের তার যেই এলাইগুলো থেকে তার সমর্থন না পাওয়া। আমেরিকার সাম্রাজ্যবাদ শুরু হওয়ার পর থেকে আজ অবধি এমন কোনো যুদ্ধ দেখা যায়নি যে যুদ্ধে আমেরিকা তার এলাইয়ের আকুণ্ঠ সমর্থন পায়নি। ইরাক যুদ্ধের কথা বলি, আফগানিস্তানের যুদ্ধের কথা বলি, ভিয়েতনামের যুদ্ধের কথা বলি, প্রতিটা যুদ্ধে আমেরিকার ইউরোপিয়ান সমর্থক থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিটা দেশ আমেরিকার পাশে ছিল অর্থনৈতিকভাবে, সেই সাথে সামরিকভাবে। কিন্তু একমাত্র এই ইরান যুদ্ধে আমেরিকা আরব এবং ইসরায়েল ছাড়া কারো সমর্থন পায়নি, যা তার নৈতিক পরাজয়ের একটি বিশাল বিশাল অবক্ষয়। এই অবক্ষয় তাকে ভবিষ্যতে ক্ষয়িষ্ণুতার দিকে নিয়ে যাবে। আমরা যদি আরো বিশ্লেষণ করি, ইরানের সবচেয়ে শক্তিশালী যে অবস্থান বা জায়গা ছিল হরমুজ স্ট্রেইট এবং বাবেল আল মন্দিব স্ট্রেইট। এই হরমুজ স্ট্রেইটের একচ্ছত্র আধিপত্য আমেরিকা ধরে রাখতে পারেনি, যার কারণে পুরো বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং তেল সংকট শুরু হয়। এই তেল সংকটের যেই ব্যাপকতা তা আসলে আমি পূর্বের কিছুদিন দেখেছি এবং পর্যবেক্ষণ করেছি। যুদ্ধ লেগেছে ইরান,
আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে, কিন্তু তার প্রভাব আমাদের দেশেও যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, তা যারা তেল সংগ্রহ করতে গিয়েছেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই আমি বলতে পারি যে হরমুজ স্ট্রেইট নিয়ন্ত্রণে না রাখার কারণে পুরো বিশ্বের যে অর্থনৈতিক প্রেসার সৃষ্টি হয়েছে, যার কারণে পুরো বিশ্বের প্রেসারটা আমেরিকার উপরে পড়েছে। আমেরিকা এক প্রকার বাধ্য হয়ে, আবারও বলছি, এক প্রকার বাধ্য হয়ে এই চুক্তি করতে রাজি হয়েছে এবং এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। যুদ্ধের পূর্বে আমেরিকা ইসরায়েল যে ধরনের ক্যালকুলেশন করেছিল, হয়তোবা সেই ক্যালকুলেশনের অনেকটাই তারা সফল হয়েছে, কিন্তু কিন্তু তারা এইটুকু ভাবতে হয়তোবা ভুল করেছিল যে যুদ্ধে আমরা ইরানকে সম্পূর্ণরূপে পরাজিত করতে পারবো না, সেটি তারা পারেও না। যেই কারণে এই যুদ্ধে তারা এক প্রকার নৈতিকভাবে ব্যাপক হারে পরাজিত হয়ে বাসায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। এবার আসি, কেন আমি বলছি আমেরিকার নৈতিক পরাজয় হয়েছে এবং সামগ্রিকভাবে আমেরিকার জয় হয়েছে। সামগ্রিক জয়ের কথা যদি বলি, আমেরিকার আসলে বাস্তবিক অর্থে তার মূল ভূখণ্ডে কোনো ধরনের আঘাত তো হয়নি। তার সৈন্য সংখ্যা খুব বেশি একটাই যায়নি। যা ক্ষতি হয়েছে তার অর্থনৈতিক এবং তার হয়তো জানমালের, হ্যাঁ, এবং তার এলাইগুলাকে সে সঠিকভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটা একটা তার জন্য ব্যাপক পরাজয়ের হিসেব আমরা বলতে পারি। তবে ইরানের ভিতরে ব্যাপক হারে বোম্বিং করে ইরানকে অনেক অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। ইরানের অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল করে ফেলা হয়েছে। ইরানের প্রথম সারির সকল নেতাকে হত্যা করা হয়েছে। ইরানের সামরিক পরিকাঠামোর যে অবস্থানগুলো রয়েছে বেশিরভাগই ধ্বংস করা হয়েছে। বিমান বাহিনী এবং নৌবাহিনীর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে, যার ফলে আমরা বলতে পারি যুদ্ধে সামগ্রিকভাবে আমেরিকা হয়তো জয়ী হয়েছে। তবে তবে যুদ্ধের মূল মোটিভ কিন্তু এটি ছিল না। মূল মোটিভ যেহেতু আমেরিকা অর্জন করতে পারেনি, তার মানে এই যুদ্ধে আমেরিকা নৈতিকভাবে পরাজিত হয়েছে। মূল মোটিভ ছিল ইরানের রেজিমকে পরিবর্তন করা এবং পুরো বিশ্বকে দেখানো যে তাদের শক্তি এখনো এখনো পুরো বিশ্বের মধ্যে সেরা। সেটি তারা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই সাথে আমেরিকার যে মধ্যপ্রাচ্যের এলাকায় প্রতিটা রাষ্ট্রে ব্যাপক হারে হামলা করতে সমর্থ হয়েছে ইরান, সেগুলা বন্ধ করতেও ব্যর্থ হয়েছে আমেরিকা। সো সামনের দিকে মধ্যপ্রাচ্যের এলাকায় কতটা নির্ভর করবে আমেরিকার উপরে, তা ভবিষ্যৎ বলে দিবে। তবে তবে আমেরিকা যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চেয়েছিল মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই অবস্থান নড়বড় হয়ে পড়বে। পেট্রো ডলারের যেই মূল্যবান, যে মূল্যায়ন, যার কারণে আমেরিকার অর্থনীতি পুরো বিশ্বব্যাপী শাসন করছে এবং আমেরিকার বিশাল অর্থনীতির একটি ভান্ডারের সৃষ্টি হয়েছে, তার মূলে রয়েছে কিন্তু এই পেট্রো ডলার। এর অবস্থানও যে দুর্বল হবে তাতে কোনো সন্দেহ নাই। সো যুদ্ধে আমেরিকা অনেক কিছু হারিয়েছে, অনেক, হয়তোবা প্রাণ বেশি যায়নি, কিন্তু সে অর্থনৈতিকভাবে বৈশ্বিক ক্ষমতায় যে তার একচ্ছত্র আধিপত্য সেই দিক থেকে এবং তার এলাইকে নিরাপত্তা দিতে যে ব্যর্থ, সেই সকল দিক থেকেই সে পরাজিত হয়েছে। ইরানের নৈতিক জয়, সামগ্রিকভাবে ইরানের পরাজয় হইল, নৈতিকভাবে ইরান জয়ী হয়েছে এই যুদ্ধে। কিভাবে? এই যুদ্ধে নৈতিকভাবে জয়ী হওয়ার মূল কারণ রয়েছে হরমুজ স্ট্রেইট। হরমুজ স্ট্রেইট ইরানকে এত সুন্দর এবং বাড়তি সুবিধা দিয়েছে যে আমেরিকার মতো এত বিশাল রাঘব বোয়ালকেও মাটিতে নামিয়ে আনতে বাধ্য করা হয়েছে। অর্থনৈতিক প্রেসার একটা বিশাল প্রেসার। অর্থনৈতিক প্রেসারের কাছে আসলে কোনো শক্তি যে কুলোবে না, তার বড় বড় উদাহরণ হচ্ছে এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে পুরো হরমুজ স্ট্রেইট বন্ধ থাকার কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এবং তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা টালমাটাল শুরু হয়ে গিয়েছে, যার ব্যাপক প্রভাব পুরোপুরি সরাসরি আমেরিকার উপর পড়েছে। এবং সেই সাথে ইরান যে পাল্টা আক্রমণ করতে সামর্থ্য রয়েছে তাদের, এবং তাদের প্রথম টায়ারের সকল নেতৃবৃন্দকে হত্যা করার পরেও যে তারা
প্রশাসনিক কাঠামোগতভাবে স্ট্রং এবং তাদের নেতৃত্ব শূন্য করা যায়নি, রুট লেভেল থেকে একদম আপার হ্যান্ড পর্যন্ত তাদের নেতৃত্বের একটি সুগঠিত চেইন রয়েছে, যে চেইন যে কোনো মতেই ভাঙা গেল না, যেটি হচ্ছে ইরানের নৈতিকভাবে বিশাল পরাজয়, বিশাল জয়। এই জয় ইরানকে আরো শক্তিশালী করবে। 10টি পয়েন্ট আমেরিকার কাছে ইরান রেখেছে, হয়তো বা এই 10টি পয়েন্ট সবগুলো হয়তো বা বাস্তবায়ন হবে না, তবে এই 10টি পয়েন্টের একটি পয়েন্টও যদি বাস্তবায়ন হয় তাতেই ইরানের জয়। কারণ এই যুদ্ধে ইরানের মোটিভ ছিল যে কোনো মূল্যে সার্ভাইভ করা, টিকে থাকা। সে টিকে গিয়েছে, খুবই ভালোভাবে টিকে গিয়েছে, এবং আরো বাড়তি কিছু সুবিধা সেই যুদ্ধ থেকে অর্জন করতে পেরেছে এবং ভবিষ্যতেও পারবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রথম যে সুবিধা, রিজিওনাল পাওয়ার হিসেবে ইরানের ব্যাপকভাবে উদ্ভাবন করবে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে বর্তমানে আমরা জানতাম ইসরায়েল হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী পাওয়ার হোল্ড বা পাওয়ার হাউস। সেই প্রথা ভেঙে ইরান হবে এখন রিজিওনাল পাওয়ারের সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী। মধ্যপ্রাচ্যের অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তারা এখন ইরানকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, ইরানকে নিয়েই তাদের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এবং ইরানের যেই ছোট ছোট প্রক্সি, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, হামাস এবং ইরাকের মিলিশিয়া বাহিনী, এদের অবস্থান আরো শক্তিশালী হবে। সেই সাথে বেশ কিছু রাষ্ট্রের যারা শিয়া মতাবলম্বীর জনসংখ্যা যাদের বেশি, যেমন বাহরাইন, যেমন ইরাক, সিরিয়া, এইসব অঞ্চলের সরকারের পরিবর্তন ঘটে যেতে পারে। সেই পরিবর্তনের পেছনে ইরানের বড় ধরনের হাত বা কলকাঠি থাকতে পারে। তো ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরো বড় ধরনের ঘটনা ঘটতে থাকবে, এবং যদি আমেরিকানরা পুরো মধ্যপ্রাচ্য থেকে যেতে বাধ্য হয় ইরানের কারণে, তাহলে ইরান হবে পুরোপুরি ভাবে রিজিওনাল পাওয়ার হাউস, যার পৃষ্ঠপোষকতায় থাকবে রাশিয়া এবং চীন, এবং এই ইরানের মাধ্যমেই আমেরিকার ক্ষয়িষ্ণুতার যাত্রা শুরু করবে রাশিয়া এবং চীন পেছন থেকে। সো এই দিক থেকে বিশ্লেষণ করলে জানমাল এবং সবকিছুর দিক দিয়ে ইরান ব্যাপক ক্ষতির শিকার হলেও তাদের এক ধরনের নৈতিক বিশাল পরাজয়, বিশাল জয় হয়েছে। এই বিশাল জয়ের কারণে তারা ভবিষ্যতে খুব দ্রুতই আবার ঘুরে দাঁড়াবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলছিলাম আমরা যুদ্ধ কি আবার শুরু হবে কিনা। যুদ্ধ আপাতত বন্ধ হলেও এই যুদ্ধ শেষ হওয়া সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত এক পক্ষ সম্পূর্ণভাবে নিঃশেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে। হয়তোবা মাঝে মাঝে যুদ্ধ বিরতির মাধ্যমে সবাই খানিকক্ষণ বিশ্রাম নেবে, কিন্তু যুদ্ধ চলতেই থাকবে। শান্তি, পৃথিবীতে কি আসলে শান্তি সম্ভব? পৃথিবীতে শান্তিকে প্রতিস্থাপন করার জন্য যুদ্ধ অপরিহার্য। যুদ্ধ ব্যতীত শান্তি প্রতিস্থাপন করা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি মুদ্রার এপিঠ ও ওপিঠ, এপিঠে যদি শান্তি থাকে ওপিঠে অবশ্যই যুদ্ধ অপেক্ষা করছে। সুতরাং যুদ্ধবিহীন পৃথিবী সম্ভব নয়, এবং ভবিষ্যতে আমরা আরো অনেক অনেক যুদ্ধে পরিলক্ষিত হব। আপাতত দৃষ্টিতে আমরা ইরানকে সাধুবাদ জানাই, যেই কারণে তাদের মনোবল এবং যুদ্ধক্ষেত্রে সকল জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, খুবই অসাধারণ একটি ঐতিহ্যগত ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড তাদের রয়েছে তার প্রতিফলন তারা ঘটিয়েছে, এবং বিশাল রাঘব বলের কাছে যে তারা মাথা নত করেনি, এই স্পিরিট তাদেরকে ভবিষ্যতে বিশাল বিশাল অর্জনের দিকে নিয়ে যাবে। স্পিরিট এবং চেতনা একটি বিশাল বিষয়, এই জিনিস যারা ধারণ করে তাদের কখনোই মৃত্যু হয় না। আপাতত আমি বিদায় নিচ্ছি এই আলোচনা থেকে, তবে এই আলোচনা যে চলমান থাকবে পৃথিবীব্যাপী তাতে কোনো সন্দেহ নাই। ডোনাল্ড ট্রাম্পের একঘেয়েমি এবং ভুল সিদ্ধান্তের কারণে আমেরিকার ক্ষয়িষ্ণুতার যাত্রা শুরু হচ্ছে, এবং ইরান আপাতত টিকে যাওয়ার মধ্যে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে একটি রিজিওনাল পাওয়ার হাউস হিসেবে তাদের উদ্ভব করছে,
এবং তার পৃষ্ঠপোষকতায় চীন এবং রাশিয়া রয়েছে, এবং চীন এবং রাশিয়া এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করবে পেট্রোডলারের সক্ষমতা কমিয়ে ইউয়ান বা রুবেলের সক্ষমতা বাড়ানোর, যার মধ্যে দিয়ে আবার পৃথিবীতে নতুন কোল্ড ওয়ারের সৃষ্টি হতে যাচ্ছে, যেই কোল্ড ওয়ার আবার পৃথিবীকে দুই মেরুতে বিভক্ত করবে, এবং এবং শান্তির জন্য কোনো না কোনো পক্ষকে পরাজয় বরণ করে নিতেই হবে। ভবিষ্যৎ বলে দেবে নতুন কোল্ড ওয়ারে কোন পক্ষ পরাজিত হচ্ছে এবং কোন পক্ষ জয়ী হচ্ছে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি।